প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে কি হলো এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আজকে দুপুর 12টা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ফলাওভাবে প্রচার করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে? খেলা আপনি দেখাই দেন, এটা হবে আপনার রিয়েল খেলা। এটা আপনার কাছে প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি আপনি সেই খেলা দেখাতে পারবেন এবং আপনাকে আমরা ভালোবাসি। আর্মি আমাদের পাশে দাঁড়াবে, প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে, জনগণ আমাদের পাশে দাঁড়াবে। যে আওয়ামী লীগ অনেক অন্যায় করলেও তারা যে উন্নয়ন করেছে দেশে, বিএনপি ক্ষমতায় আসলে তারা তাও পারে। বিরাট এক ফাঁক তৈরি হবে এবং এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ গড়গড় করে ঢুকবে, কেউ থামাইতে পারবে না। হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, না হয় সেনাবাহিনী। দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই হারাচ্ছে এবং নির্বাচন যত বেশি দেরিতে অনুষ্ঠিত হবে, ভোটে জেতা, ক্ষমতায় আসা বিএনপির জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। সরকারের সমর্থক বিরোধী সব পক্ষই এখনো পর্যন্ত ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত কি করতে চাইছে, শেষ পর্যন্ত কোন খেলা খেলতে চাইছে। তার মানে বিএনপি দুই নৌকায় পা দিয়ে আসলে তো লক্ষ্যে যাওয়া যায়। বিএনপির মির্জা ফখরুল, ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের হঠাৎ বৈঠক। কেন এই হঠাৎ বৈঠক এবং কি হয়েছে সেখানে, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বিএনপির মির্জা ফখরুল, ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বৈঠক নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব বিএনপির মির্জা ফখরুলের সঙ্গে ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মূলত কি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে কি হলো এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আজকে দুপুর 12টা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন সেখানে। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি বিএনপির যথেষ্ট প্রস্তুতির বৈঠক। কারণ প্রধান উপদেষ্টার সাথে যে মুহূর্তে বিএনপি বৈঠক করেছেন, ঠিক তার আগের দিন রাতে বিএনপি তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেছেন, যে বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে। এবং সেখান থেকে দিক নির্দেশনা এসছে আজকের বৈঠকে বসার ব্যাপারে এবং বৈঠকে কি কি বিষয়ে আলাপ হবে সেগুলো নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বৈঠকটি দুপুর 12টায় শুরু হয়ে ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। অর্থাৎ বিএনপির এই মুহূর্তে যারা শীর্ষ নেতৃত্ব, যারা মূলত সবকিছু বিএনপির নীতি নির্ধারণ করেন, সেই ধরনের মানুষগুলোই ছিলেন। সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো। এবং সাক্ষাৎ পরবর্তী সময়ে যেটি জানা যাচ্ছে যে বিএনপি নির্বাচনটা আসলে কবে হবে এটি সরকারের কাছে জানতে চেয়েছে এবং অতি দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপি এই যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা আছে, এই ধোঁয়াশাটা দূর করতে বলেছে। নির্বাচন নিয়ে সরকারের আসলে মনোভাব কি সেটি জানবার চেষ্টা করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে বিএনপি এই বৈঠকটিতে। এমনকি বিএনপির পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে বলেও এমনটা জানা গেছে। এখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বিএনপি যে প্রত্যাশাগুলো করেছে, যে দাবিগুলো জানিয়েছে শীঘ্রই রোডম্যাপ ঘোষণার, সেগুলো সরকার
বিবেচনায় নেবে এবং শীঘ্রই এ ব্যাপারে নির্দেশনা জারি করবে। এখন কথা হচ্ছে বিএনপি যে এত আয়োজন করে আগের দিন স্থায়ী কমিটির বৈঠক আয়োজন করে বৈঠকে বসে আজকে সরকারের সাথে বসেছে এবং সরকারের কাছে কিছু সুস্পষ্ট দাবি দাওয়া তুলে ধরেছে। এই দাবি দাওয়াগুলো যদি না মানে তাহলে বিএনপির এমন প্রস্তুতিও আছে, জানি না আসলে বাস্তবায়ন হবে কিনা। সরকার যদি না মানে তাহলে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার বিএনপিকে কি মাঠে নামতে দেবে নাকি বিএনপিকে ঠান্ডা করবে? ঠান্ডা করতে হলে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে ধোঁয়াশা, কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন, কখনো বলছে আগামী বছরের জুনে নির্বাচন, অর্থাৎ একটা মূল্য ঝুলিয়ে রেখেছে। বিএনপিকে থামাতে হলেও সরকারের এই মুহূর্তে একটি রোড ম্যাপ ঘোষণা করা ছাড়া উপায় নেই। সরকার যদি শেষ পর্যন্ত দেখতে চায় যে বিএনপি আসলে কি করে, সেটিও করতে পারে। কারণ বিএনপি বিগত 18 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অনেক বিতর্কিত একটা সরকার দীর্ঘদিন শাসন করলে অনেক বিতর্কিত ঘটনা ঘটে। সেই বিতর্ককে কেন্দ্র করে, বিতর্ককে সামনে নিয়ে বিএনপির ব্যাপক আন্দোলন গড়ে তুলবার কিন্তু সুযোগ ছিল। 18 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। চেষ্টা করেছে কিন্তু পারেনি। সেটা নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই পারেনি, কারণ সুযোগ ছিল কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। সেই জায়গা থেকে বর্তমান সরকার এবং সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আছে পৃষ্ঠপোষক, সরকারি দল কারা আপনারা জানেন, আমিও একাধিক বক্তব্যে বলেছি, তারা কিন্তু বিএনপিকে অত্যন্ত দুর্বল একটি রাজনৈতিক দল হিসেবেই মনে করে এবং বিএনপি আন্দোলনের সুবিধা করতে পারবে না এটাই মনে করে। সেই জায়গা থেকে সরকার আরো কিছুদিন বিএনপির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। আবার সরকার এটাও করতে পারে যে একটা মূল্য ঝোলানোর মতো একটা রোড ম্যাপ ঘোষণা করতে পারে যে আগামী অমুক মাসের ডিসেম্বরের অমুক তারিখে নির্বাচন। এতে বিএনপি ঠান্ডা হয়ে গেল, সরকার চললো। আবার যখন নির্বাচনের 3 মাস সময় চলে আসবে, নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু করবার একটা কিছু শুরু হয়ে যাবে, তখন আবার সরকার আরেকটা কোনো ঘটনা ঘটিয়ে আরো দীর্ঘ করবার একটা পায়তারা করলো। এমনটাই করে সময় কাটাতে পারে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে, সেগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। লন্ডনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি, ফলাফল হচ্ছে জামাতের বিজয়, বিএনপি ব্যর্থ, বিএনপির পরাজয়। কিভাবে? দর্শক, এই বৈঠক নিয়ে আমিরে জামাত নিজেই মুখ খুলেছেন, তিনি কথা বলেছেন। বিএনপি যে ব্যর্থ তার প্রমাণ হচ্ছে বিএনপি এই বৈঠক ধামাচাপা দিতে চেয়েছিল। তার প্রমাণ হচ্ছে এই বৈঠক বিএনপি প্রচার করেনি, এটা থার্ড সোর্স ফাঁস করেছে। এখন বিএনপি যে ধামাচাপা দিতে পারেনি, এটাই হচ্ছে তাদের ব্যর্থতা। জামাতকে বলেছিল বিএনপি যে এটা প্রচার করবেন না, জামাত প্রচার করেনি, কিন্তু যেহেতু প্রচার হয়ে গিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে, তারপরে আমিরে জামাতের বিষয়ে মুখ খুলেছে। তো দর্শক, যদি এই বৈঠকে বিএনপির কিছু কিছু সূত্র কিছু কথা বলছে, যেমন আবার নির্বাচন ইস্যুতে বিএনপি জামাত একসাথে আন্দোলন করবে, আবারও জোট হতে পারে, এরকম একটা কথা বিএনপির কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা জামাতের বিজয়, আর না হলেও জামাতের লাভ। না হলে লাভ কি সেটা আগে বলি। জামাত যদি বিএনপির সাথে আবার জোট করে, জামাতের লোকজন, জামাতের নেতাকর্মীরা এই আমিরের জামাতের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে। লিখে রাখেন, জামাতের নেতাকর্মীরা বলবে এই আমিরে জামাত জামাতকে বিক্রি করে দিয়েছেন, কারণ বিএনপি এখন অনেকটা জনবিরোধী। অর্থাৎ বিএনপির সাথে মিলে, এই টেম্পো স্ট্যান্ডের সাথে মিলে, চাঁদাবাজদের সাথে মিলে, ভারতের দালালদের সাথে মিলে জামাত ইসলামী যদি কোনো জোট করে, জামাতের জনশক্তিদের জামাত হারাবে। এটা 90 সাল কিংবা 88 সাল না যে সামিনা ওয়াতানা। আমিরের জামাতকেও জামাতের রোকনরা গালি দিতে পারেন, আমরা দেখেছি। যদিও এই গালি বলতে আমি এটা নেগেটিভ কিছু বা ওই অকথ্য ভাষায় ওগুলো না, আমি দেখেছি। আপনি দেখবেন যে আমিরের জামাত অনেক বক্তব্যে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করছেন জামাতের রানিং রোকন। অতএব সেই যুগ নেই এখন। যদি জোট হয় তাহলে একটা বিষয় কি এস্টাবলিশ হলো,
বা সম্ভাবনা থাকে যে বিএনপি জামাতকে বললো ৭১ পরাজিত শক্তি, যেটা খালেদা জিয়াউর রহমান কোনোদিন বলেননি। জামাতকে বললো রাজাকার, জামাতকে বললো ৭১ হায়ানা, এরা দেশ বিরোধী, এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা বলে সেই ৭১ রাজাকার স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথে এখন জোট করতে চান, তাহলে পরাজয়টা কার? বিএনপির। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, যদি জোট না হয় তাহলে তো জামাত বেঁচে গেছে। জোট হলে বিএনপি ধরা খেলো, যে এতদিন বিএনপির যে ন্যারেটিভ ওটা আরেকবার মারা খেলো। আবার ভারত স্বাভাবিকভাবে বিএনপিকে আর আশ্রয় দিবে না, কারণ ভারত শর্ত দিয়েছে যে জামাতকে বর্জন করতে হবে। আর আমি আগেই ব্যাখ্যা দিয়েছি যে ভারত যে কথাটা বলেছে, আপনার বিবিসি বাংলা মারফত যেটা জানতে পেরেছেন, যুগান্তর মারফত, যে দিল্লির সাথে জামাতের সম্পর্কে, দিল্লির সাথে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গ ত্যাগ। এই জামাতের সঙ্গ ত্যাগের অর্থটা কি? জামাতের সঙ্গ তো এখন আর নেই বিএনপির, বিএনপি জামাত কোনো জোট নাই, তারপরও জামাতের সঙ্গ ত্যাগ কেন বলছে? এই জামাতের সঙ্গ ত্যাগের অর্থ হচ্ছে আওয়ামী লীগ যেরকম জামাতকে পিটিয়েছে, নির্যাতন করেছে, সেরকম নির্যাতন করতে হবে। এই জামাতের সঙ্গ ত্যাগের অর্থ হচ্ছে যারা এই ভারত বিরোধিতা করবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতে হবে। এখন এই জায়গা থেকে বিএনপি জামাত জোট আবার যদি হয়, তাহলে বিএনপি তাদের নতুন প্রভু ভারতকেও হারাবে। এটাও বিএনপির একটা ব্যর্থতার জায়গা। এর মানে জোট হলেও বিএনপির লস, না হলেও লস। আর জোট হলে জামাতের লস, আমিরে জামাত একটা ধরা খাবেন, কিন্তু জামাতের জনশক্তিরা ভুল করবেন না, শিবিরের লোকজন আর ভুল করবে না, এটা আমি নিশ্চিত। এটা একটা দিক। একদিকে বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে পারলো না, আর একদিকে বৈঠকের ফলাফল যেদিকে যায় সেটাই বিএনপির জন্য ধরা খাওয়ার মতো একটা অবস্থা। তাহলে তো বলাই যায় যে বিএনপি ব্যর্থ বা বিএনপির পরাজয়। আর একদিকে জামাতের ইমেজ, যে জামাত কতটা উদার, খালেদা জিয়ার প্রতি খালেদা জিয়ার প্রতি কিন্তু এদেশের জনগণের আস্থা আছে, এখনো সম্মান আছে। আস্থা রেখে লাভ নাই, কারণ তিনি রাজনীতি ফিরতে পারবেন না, তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে। এই সম্মানিত ফিগার বেগম খালেদা জিয়ার প্রতি জামাত সম্মান দেখিয়েছে, তার সাথে দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ করেছে। জামাত যে একটা উদার রাজনৈতিক দল, জামাত যে ঐক্যের পথে সবসময় অনর, জামাত যে কোনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না, জামাত যে কারো ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি করতে চায় না, শত্রুতামূলক কথা বলে না, তার প্রমাণ হলো। এটা জামাতের একটা ঐতিহাসিক সফলতা, জামাতের প্রশংসা করছে মানুষ। অন দি আদার হ্যান্ড দেখেন, বিএনপি জামাতকে বললো রাজাকার, অমুক তমুক, কত কিছু, ধর্ম ব্যবসায়ী। সেই বিএনপির সুর কিন্তু নরম হয়ে গিয়েছে। মির্জা ফখরুল লন্ডন থেকে এসে বিমানবন্দরে বসে বলল যে আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে, এর মানে জামাত, এনসিপি চরমনের সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ সমস্যার সমাধান হবে। এর মানে জামাতের সাথে সমঝোতা করার একটা ইঙ্গিত দিল। এটাও জামাতের একটা বিজয়, ওই বৈঠকের সাথে মিলালে এটাও একটা জামাতের এগিয়ে থাকার বিষয়। আবার প্রফেসর ইউনূসের সাথে আপনারা জানেন যে বৈঠক করেছে বিএনপি, সেখানে বৈঠক থেকে বের হয়ে বিএনপি বলছে অসন্তুষ্ট, কিন্তু বৈঠক শেষে যে চা খাইতে খেতে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছে, সেই ফেসবুক পোস্টে লিখেছে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা বাংলাদেশের পক্ষে ইউনাইটেড হতে চাই। এখন জামাত রাজাকার না, এখন জামাতকে সাথে ঐক্যবদ্ধ হতে চায়, এখন জামাতের সাথে বৈঠকও করে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই যা ঘটেছে, যেটা বললাম, এতে তো ডেফিনেটলি বিএনপির পরাজয়, জামাতের বিজয়। জামাতের আমির এ বিষয়ে মুখ খুলেছেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয়। এই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রায় 2 সপ্তাহ সফর শেষে সোমবার সকালে জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। দর্শক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কাছে জিজ্ঞেস করলে তিনি কিনা বলে ফেলেন যে না, জোট হয়ে যাবে, জোট হবে। তিনি কিন্তু সবসময় বিএনপি জামাত জোট ছিল, আছে, থাকবে, এই নীতিতে বিশ্বাসী ছিলেন। যখন আমিরে জামাত বলেছেন বিএনপির সাথে জোট নেই, জোটের প্রয়োজন ফুরিয়ে গেছে, একটা ভিডিও ফাঁস হয়েছে, তারপরে ডাক্তার তাহের বলেছিলেন এটা ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগত মত, জোট আছে এবং থাকবে, সম্পর্ক আছে, থাকবে। দেখ দর্শক, ডাক্তার তাহেরকে আবার কেউ জিজ্ঞেস করেন না, তিনি এটাকে জোট বানিয়ে দিবেন। জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে জামাতের আমির বলেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, উনি অসুস্থ, ওনার খোঁজ খবর নেই আমাদের নৈতিক দায়িত্ব, বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করছি, ওনার কাছে দোয়া চেয়েছি।
লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া, তিনি সেখান থেকে লন্ডনের ক্লিনিক চিকিৎসা তত্ত্বাবধান করেন। যাই হোক দর্শক, সেখানে কি বৈঠক হয়েছে, মানে কি কথা হয়েছে, এই প্রশ্ন জবাবে জামাতের আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়, অনেক কথাই হয়েছে, তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। এখন এর বেশি কিছু কেন বলতে চাননি? গোপন কথা হয়েছে, জনগণ তো জানার অধিকার রয়েছে, কি কথা হয়েছে এটা বলবেন না কেন? এর বেশি কিছু কেন বলবেন না? এর কারণ হচ্ছে যে দুই পক্ষ একমত না হলে এটা বলা যায় না, এটা একটা নীতি, প্রাইভেসি বলতে একটা কথা আছে। আপনি দুজনের সাথে সাক্ষাৎ করলেন, বৈঠক করলেন, একজনকে না জানিয়ে আপনি বলে দিন, এটা হয় না। বিএনপির কারণে এটা বলতে পারছেন না। তবে নানান কথা হয়েছে, আমি বিশ্বাস করি কোনো জোট বা ঐক্যের সম্ভাবনা এখানে নেই, এটা হবে না। বাংলাদেশের রাজনীতি বিএনপি জামাত জোটের কোনো পর্যায়ে নেই। বিএনপি জামাত এখন একে অপরের প্রতিপক্ষ, শত্রু বলতে চাই না, প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, সেখানে জোট হওয়ার সম্ভাবনা নেই। এ সফরে তার সঙ্গে ছিলেন জামাতের নায়েবে আব্দুল মাহমুদ তাহের ও আমিরে জামাতের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা মাহমুদুল হাসান। সূত্রে জানা গেছে, যাই হোক দর্শক, আমিরে জামাত নিজেই স্বীকার করেছেন বা তিনি বিষয়টা বেশি কিছু বলতে রাজি নন। এই বৈঠকের ফলাফল এটাই যে যেদিকেই যাক ঘটনা, জামাত চালকের আসনে আছে, বিএনপি ব্যর্থ। চারদিকে বিএনপির হতাশা আর ব্যর্থতার খবর। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে বের হয়েও মির্জা ফখরুল বলেন, আমরা সন্তুষ্ট না, এভাবেই বিএনপি ব্যর্থ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ক্ষমতা থেকে শেখ হাসিনার বিদায়, হেলিকপ্টারে করে দিল্লি গমন এবং শেখ হাসিনার যে সাজানো গোছানো মসনদ, সেই মসনদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভিষেক, এরপর থেকেই দিল্লি মানে ভারতবর্ষ, মানে ভারত, নরেন্দ্র মোদী, তারা রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উন্মাদনা দেখাচ্ছেন। তারা তাদের সেই উন্মাদনা প্রথমে শুরু করেছেন ভারতের কতগুলো মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে কতগুলো মিডিয়া রয়েছে, তাদের এত আপত্তিকর এবং এত উত্তেজনাকর যে খবর, আলোচনা, অঙ্গভঙ্গি, ওগুলো দেখলে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের অঙ্গ জ্বলে যায়। তাদের দৃষ্টিতে বাংলাদেশ একটা তেলাপোকাও নয়, একটা পিঁপড়েও নয়। ভারত যদি একটা টিপ মারে, জাস্ট একটা দু আঙ্গুল দিয়ে একটা টিপ দেয়, ওটা সহ্য করার ক্ষমতা বাংলাদেশের নেই। তারপর তাদের আরও প্রচারণা হলো যে এই বাংলাদেশকে তারা খাইয়ে রেখেছে, তারা পেঁয়াজ না দিলে, আলু না দিলে, মরিচ না দিলে আমরা কি বাঁচতাম? তাদের গম খেয়ে আমরা বাঁচি, তাদের চাল খেয়ে আমরা বাঁচি, আমাদের এত দাপট কিসের? তারা যদি আমাদের দেশের মানুষদেরকে চিকিৎসা না দিতেন, কলকাতার হাসপাতাল, মুম্বাইয়ের হাসপাতাল, তাহলে আমাদের দেশের মানুষ কি বাঁচত? 18 কোটি মানুষ এতদিন 9 কোটিতে পরিণত হয়ে যেত। তারপর তাদের বক্তব্য হলো যে এই জাতিগোষ্ঠীর সৃষ্টির পেছনে ভারতের অবদান, বাঙালিরা কিছু করেনি, কোনো মুক্তিযুদ্ধ, কিচ্ছু না। মুক্তিযুদ্ধকে যদি গত সেই 30 বছরে কেউ অস্বীকার করে থাকে, 50 বছরে কেউ অস্বীকার করে থাকে, এই প্রথম দেখলাম ভারত অস্বীকার করেছে। তাদের বক্তব্য হলো ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধে জয়লাভ করেছে, তারপর পাকিস্তানি সৈন্যদেরকে বন্দি করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, আর এই ভূমিটিকে খালি করে আওয়ামী লীগের হাতে এদেশের শাসনভার তুলে দিয়েছে। ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব যা কিছু হোক না কেন, এগুলো ভারতের দয়া। এই সকল কথাবার্তা বলে, ক্রমাগত বলে, তারা রীতিমতো বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক জনগণের পর্যায়ে, এখানে একটা বিষক্রিয়া তৈরি করে ফেলেছেন। অনেক লোক আওয়ামী লীগ করেন, শেখ হাসিনা যাওয়ায় খুবই ব্যথিত, কিন্তু এ সকল প্রচার প্রপাগান্ডা শুনে তাদের মাথা ঠিক নেই। আর যারা ভারতকে পছন্দ করেন না, আওয়ামী লীগকেও পছন্দ করেন না, তাদের কথা হলো যে তুমি তো একে তো পালিয়ে গিয়েছো, দ্বিতীয়ত সেখানে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে এ সকল মানে সাংবাদিককে কিনে ক্রয় করে যেভাবে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছ, এই বাংলার জমিনে তোমার আর জায়গা হবে না। এইরকম একটা
জনগণের যে মত এবং অভিমত তৈরি হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। ফলে কি হলো আপনি দেখুন, আজকে ৮ মাস ৯ মাস হয়ে গেল আওয়ামী লীগের পতন, কিন্তু তাদের কোনো কার্যক্রম করার ন্যূনতম যাকে বলে সুযোগ বাঙালি দিচ্ছে না। তাদের কোনো লোক প্রকাশ্যে নেই, সভা সমিতি সেমিনার তো দূরের কথা, রাজপথে চায়ের দোকানে তারা তাদের যে পরিচিত স্থান সেখানে তারা থাকতে পারছে না। কক্সবাজারের লোক চট্টগ্রামে, চট্টগ্রামের লোক ঢাকাতে, ঢাকার লোক ময়মনসিংহ, এভাবে তারা পালিয়ে বেড়াচ্ছে। তো এই যে পালিয়ে বেড়ানো, এই পালিয়ে বেড়ানোর যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যদি কাউকে জনগণ পেয়ে যাচ্ছে অমনি গণপিটুনি দিচ্ছে। জেলখানা থেকে আপনি ধরুন সাবের হোসেন চৌধুরীর মতো ভদ্রলোক, তিনি যেভাবে লাঞ্ছিত হলেন, বা আরেকজন সংসদ সদস্য ডাক্তার এম এ আজিজ, পঙ্গু হাসপাতালের পাশে যে শিশু হাসপাতাল আছে ওটার তিনি পরিচালক ছিলেন, খুবই নামকরা ডাক্তার, একেবারে আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ। তার অপরাধ আওয়ামী লীগের এমপি ছিলেন, বিনা ভোটের এমপি ছিলেন, শেখ হাসিনার দোসর ছিলেন। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে একেবারে একজন নিপাট ভদ্রলোক, একেবারে শতভাগ নিপাট ভদ্রলোক, এবং রাজনীতিতে এইরকম শিক্ষিত সজ্জন নিপাট ভদ্রলোকের সংখ্যা নেই বললেই চলে। তো এই মানুষটি জামিন পেয়ে বের হলো, আর বিক্ষুব্ধ জনতা তাকে বেদম প্রহার করলো, করে আবার প্রশাসন তাকে জেলে ঢুকাতে বাধ্য হলো। তো এই দৃশ্য দেখে আপনি বুঝতে পারেন যে যদি আজিজ সাহেবের মতো মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়, তাহলে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক, সলমান এফ রহমান, উনাদেরকে যদি কেউ পান, বা ডাক্তার দীপুমণিকে যদি পান মানুষ প্রকাশ্য রাজপথে, তাহলে কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, এই বিষয়টা ভারতে যারা পালিয়ে আছেন তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না। বুঝতে না পারার কারণে, এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন ভারত, তারাও বুঝতে পারছেন না। বুঝতে না পারার কারণে কি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ক্রমশ তারা সেই আচরণ করার চেষ্টা করছেন যে আচরণ তারা 1971 সনে পাকিস্তান জমানায় করেছিলেন। তখন বাঙালির যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, ভারতের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল। আর এখন বলতে গেলে আমাদের দেশের অনেক লোক মুক্তিযুদ্ধের মতো একটা মহান কর্মযজ্ঞকে আপহোল্ড করতে পারছেন না। আপনি দেখুন ফজলুর রহমান সাহেবের মতো বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ, তাকে এখন সবাই ফজু পাগলা বলার চেষ্টা করছেন। তার অপরাধ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। জেডাই খান পান্না সাহেবের মতো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে ট্রল হচ্ছে। সাংবাদিকদের মধ্যে, বক্তাদের মধ্যে যারা টুকটাক একটু ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো এই বিষয়গুলো আওয়ামী লীগকে বুঝতে হবে যে ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেছে। এমন পর্যায়ে চলে গেছে যে তাদের ভালো কাজগুলো বলার মতো অধিক্ষেত্র এখন এই বাংলায় নেই। তো এরকম যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, এমনকি এরকম একটা পরিস্থিতি যখন মধ্যযুগ তৈরি হতো, তখন জনগণের মান ভাঙানোর জন্য সেখানে নানা রকম উপকরণ তৈরি করা হতো। ইতিহাসের একটা কাহিনী বলি। মহামতি সাইরাস দ্য গ্রেট, তিনি সাইরেনিয়ার, অর্থাৎ এখন যে তুরস্ক, সেই তুরস্কের একটা এলাকা তিনি দখল করলেন। ওরা খুব যোদ্ধা জাতি ছিলেন, কোনো অবস্থাতেই সাইরাসের এই আধিপত্য মানতে পারলেন না। এমনকি সেখানকার যে রাজা ক্রেশাস, তিনিও আনুগত্য প্রকাশ করলেন এবং মহামতি সাইরাসের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন। কিন্তু কোনো অবস্থাতেই জনগণ মেনে নিল না, তারা যুদ্ধ শুরু করে দিল। তো এই অবস্থাতে সাইরাস
বললেন যে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না, এদের মন ভাঙাতে হবে, মান ভাঙাতে হবে, অভিমান ভাঙাতে হবে। কি করা যায়? তখন তিনি ওই আমলে সেই রাস্তার মানে কিনারে কিনারে টনকে টন খাদ্যশস্য তিনি বিলিয়ে দিলেন, যেন জনগণ এসে অনায়াসে সেই খাবারগুলো পেতে পারে। তারপরে যারা মদ খায় সেখানে ড্রামের পর ড্রাম তিনি মদ রেখে দিলেন। যারা গান বাজনা পছন্দ করে তাদের জন্য বিভিন্ন জায়গাতে বাদ্যযন্ত্র রেখে দিলেন। তারপর মধু, যারা মধু খেতে পছন্দ করে সেই মধু রেখে দিলেন, এবং তার সৈন্যবাহিনীর মাধ্যমে জনগণকে বিপুল অর্থ বিতরণ করা শুরু করলেন। এই কাজ বহুদিন ধরে চলল। আমার কথা নয়, মহামতি হিরোডোটাসের কথা পড়ে দেখেন। এইভাবে সেই জাতিগোষ্ঠীটিকে তিনি বশীভূত করলেন, যুদ্ধ করে নয়। এখন বাঙালির মধ্যে যে ভারত বিরোধিতা জন্ম নিয়েছে, ঘৃণা জন্ম নিয়েছে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেই। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত খুব দাকুমড়ার সম্পর্ক, কিন্তু ভারতের বিরুদ্ধে যদি লং মার্চ হয়, বিএনপি এবং জামাত গলাগলি ধরে একসাথে আসবে। আপনি দেখুন ফিলিস্তিনের বিরুদ্ধে যে সমাবেশটি হলো, সেখানে সব রাজনৈতিক দলমত একসাথে ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নেমেছে। এর আগে ভারতের বিরুদ্ধে যখন আগ্রাসনের বিরুদ্ধে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে সমস্ত রাজনৈতিক দল নিজেদের বিভেদ ভুলে কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়েছিল। তো ভারতকে সেই বিষয়গুলো বুঝতে হবে, কিন্তু ভারত সেই বিষয়গুলো না বুঝে তারা গোয়ার্তুমি করছেন, অস্ত্র এবং অর্থের শক্তিমত্তা দেখাচ্ছেন, বাংলাদেশকে হেয় করছেন এবং নিজেদেরকে খুব বড় ভাবছেন। ভারতীয় পার্লামেন্টে একটা বক্তব্য শুনছিলাম, একজন সংসদ সদস্য তিনি বলছিলেন যে ভারতের লোকজন স্টুপিটের মতো কথা বলে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম তো ভারতের চেয়ে বেশি, তো বাংলাদেশকে দরিদ্র বলে কীভাবে? বাংলাদেশের লোকদেরকে লাথি দিয়ে ভারত থেকে বের করে দিতে চায় অমিত শাহ। তো সেই সংসদ সদস্য বললেন যে এর মতো নির্বোধ আর বেকুব আছে নাকি? যাই দেশের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে বেশি, সেই দেশের মানুষ আমাদের দেশে আসবে কেন? তাকে সে লাথি দিয়ে বের করবে? কী সমস্ত কথাবার্তা বলে। 2 নম্বর হলো যে তাদের শিক্ষা দীক্ষা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র আর ভারত একটা বৃহৎ রাষ্ট্র, কিন্তু তারপরেও এই মুহূর্তে ভারতের 8,000 ছাত্র ছাত্রী বাংলাদেশের স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে, আর অন্যদিকে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাত্র 3,000 বাংলাদেশি ছেলে মেয়ে পড়াশোনা করছে। এই সকল কথাবার্তা ভারতে হচ্ছে, আর এই সকল কথাবার্তা যখন ভারতে হচ্ছে তখন শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য ভারতীয় যারা রাজনীতিবিদ রয়েছেন তারা প্রথমে সীমান্ত বন্ধ করে দিলেন, সীমান্তে যুদ্ধ অবস্থা জারি করলেন, তারপর অতি সম্প্রতি ট্রানজিট বন্ধ করে দিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো বাণিজ্য যুদ্ধ তারা শুরু করে দিয়েছেন। যে পণ্যগুলো একেবারে তাদের এক্সপোর্ট বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এক্সপোর্ট করার কোনো সুযোগই নেই, সেই পণ্যগুলো তারা এক্সপোর্ট করার চেষ্টা করছেন বাংলাদেশে, আর যেগুলো অন্যত্র এক্সপোর্ট করার সুযোগ আছে সেগুলো বাংলাদেশে এক্সপোর্ট করছেন না। ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে তারা যে ট্রেড ব্যারিয়ার চালু করেছে, এটি মূলত একটি যে ভাতৃঘাতী প্রতিবেশীর সঙ্গে মরণপর যে যুদ্ধ, সেই যুদ্ধের পূর্ব আলামত। যুদ্ধের 3টা লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হলো গালাগাল, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা। এটি আগস্ট মাসের পর থেকে ভারতের লোক, ভারতের সরকার, ভারতের রাজনীতিবিদরা করছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং আমরাও করে যাচ্ছি। কিন্তু আমাদের যেহেতু মুখ ছোট, আমাদের ওদের মতো এত মিডিয়া নেই, আমরা ওদের মতো এত অভিনয় করতে পারি না। ওদের হলিউড আছে, বলিউড আছে, ওদের ঢালিউড আছে, তো ঢালিউড না টালিউড আছে, তো সেখানে অনেক অভিনয় শিক্ষা দেওয়া হয়। ওদের সঙ্গীত আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমাদের সাথে অনেক কালচার্ড। ফলে যে কোনো অপকর্মকে সাধু বেশ ধরিয়ে সেই অপকর্মকে জায়েজ করার জন্য তারা যেভাবে পারে আমরা পারি না, সেই কাজটি তারা করে গেছে, এবং আলটিমেটলি সেটা শেষ করে যুদ্ধের যে দ্বিতীয় লক্ষণ সেটা হলো ট্রেড ব্যারিয়ার।
তো সেই ট্রেড ব্যারিয়ার তারা বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছে। এখন বাণিজ্য যুদ্ধ চলছে এবং সেই বাণিজ্য যুদ্ধকে ভবিষ্যতে সামরিক যুদ্ধে রূপান্তর করার জন্য, পরিবর্তন করার জন্য বা একটা সামরিক যুদ্ধ শুরু করার জন্য আমার কাছে মনে হচ্ছে দিল্লি রীতিমতো উন্মাদনা শুরু করেছে এবং তারা মনে করছে যে যুদ্ধ করেই বাংলাদেশ দখল করতে হবে, এখানে শেখ হাসিনা বা তার মতো কাউকে বসাতে হবে, অথবা এটাকে সিকিম বানাতে হবে, অথবা এটাকে কাশ্মীর বানাতে হবে, অথবা এটাকে হায়দরাবাদ বানাতে হবে। এর কোনো বিকল্প নাই। তারা বাংলাদেশকে ছাড়বে না। এখন এই যে তারা যে বাংলাদেশকে ছাড়বে না, এই কথা কিন্তু আমরা 2011-12 সন থেকে বলে আসছি। অনেকবার আমি লিখেছি যে লেন্দুব দর্জিকে নিয়ে লিখেছি, সিকিমকে নিয়ে লিখেছি, নয়াদিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি। তো সেই কাজটি এখন ফুলে ফলে শোভিত হয়ে ব্যাপক আকার ধারণ করেছে। এখন শুধুমাত্র কামানের গোলা, ভারতীয় কামানের গোলা বাংলাদেশের সীমান্তে এসে তাণ্ডব চালানো বাকি আছে। ভারতীয় ড্রোন উঠছে, সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করাটা বাকি আছে। আর ভারতীয় স্থল বাহিনী সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢোকার জন্য তারা লেফট রাইট করছে। আমরা কি তার জন্য প্রস্তুত আছি? কোনো প্রস্তুতি নিচ্ছি? নাকি কিছুদিন পরে আমরা নিজেরাই ফিলিস্তিনি জনগণ হামাসের মতো নির্যাতিত হওয়া অথবা রোহিঙ্গাদের মতো পরবাসী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি? সেই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে ভিডিওটি ফুটেজ দেখতে পেয়েছেন, যে বিএনপির সঙ্গে মানে বিশেষ করে বিএনপির নেতা মির্জা ফখরুলের সঙ্গে যে ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বক্তব্য হয়েছে, এইবার এই বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং আজকের ভিডিওটা কী ছিল। এইবার এই বিষয় নিয়ে আপনাদের কাছে কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।